আজকে প্রাথমিক ৩২,০০০ চাকরি বাতিল মামলাটি অনারেবল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কোর্ট নাম্বার ১১-তে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র স্যারের বেঞ্চে শুনানির জন্য দুপুর ২টোর সময় লিস্টেড ছিল, আইটেম নাম্বার 14 থেকে আইটেম নাম্বার 57 অবধি। তো এই যে প্রাথমিক ৩২,০০০ চাকরি বাতিল মামলা, এই মামলার এর আগে দুদিন শুনানি হয়েছিল। বোর্ড মূলত শুনানি করছেন। তো আজকেও বোর্ড শুনানি করেছেন, বিস্তারিত শুনানি আজকে হয়েছে। আজকের ডিটেলস শুনানি আপনাদের সামনে তুলে ধরবো। হয়তো এই ভিডিওর যে লেন্থ একটু বড় হবে, কিন্তু এই ভিডিওতে আমি ডিটেলসে আপনাদেরকে বলবো যে কোর্ট রুমে আজকে কি হলো। বোর্ডের আইনজীবী মূলত তার আজকের যে শুনানি সেটা সম্পন্ন করলেন। এরপরে বোর্ডের আইনজীবী আবারও বলবেন, যদি তাদের কোনো রিপ্লাই দেওয়ার থাকে, কিছু কিছু পয়েন্ট তারা বলবেন। তবে মোটা দাগে তারা আজকে তাদের শুনানি সম্পন্ন করলেন। তো বোর্ডের আইনজীবী এবং আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মিস্টার দত্ত তিনি কি বললেন, তো সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়াও মহামান্য বিচারপতি তিনি এই প্রাথমিক ৩২,০০০ চাকরি বাতিল মামলায় আজকে কি কি মন্তব্য করেছেন সেগুলো আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। তো আজকের যখন এই মামলাটির শুনানি শুরু হয়, তখন পিটিশনারদের একজন আইনজীবী তিনি বলেন, পিটিশনার বলতে গেলে যারা অ্যাপিল কোর্টে মামলা করেছেন তাদেরকে আমি বোঝাচ্ছি, মূল পিটিশনারদেরকে নয়। তো তারা আজকে মহামান্য বিচারপতিকে বললেন যে ট্রায়াল কোর্টসের কিছু রেকর্ডস যেন তাদেরকে দেখতে দেওয়ার সুযোগ দেওয়া হয়। এজি বলার আগেই তারা বললেন, অর্থাৎ বোর্ডের আইনজীবী বলার আগেই। তার কারণ পিটিশনার যারা অরিজিনাল রিট পিটিশনার তারা কিছু সাপ্লিমেন্টারি এফিডেভিট দিয়েছিল, যেখানে ট্রায়াল কোর্টের কিছু ডকুমেন্ট তারা ডিসক্লোজ করেছিলেন। তো সেগুলো তারা দেখতে চান, এটাই তারা মহামান্য বিচারপতিকে জানালেন। তো মহামান্য বিচারপতি তখন বললেন যে দেখুন, এখানে তো ৪৪টি অ্যাপিল আছে, প্রত্যেকটা অ্যাপিলের ডকুমেন্ট দেখা। তখন যিনি আইনজীবী ছিলেন তিনি বললেন যে শুধু তিনি প্রিয়াঙ্কা নস্করের যে রিটটি তার ডকুমেন্ট তিনি দেখতে চান। তো মহামান্য বিচারপতি তখন বললেন ঠিক আছে, সেটা আপনারা দেখবেন। তো এরপরে মহামান্য বিচারপতি জিজ্ঞাসা করলেন যে এই মামলায় কি কোনো প্রাইভেট রেসপন্ডেন্ট ছিল? তখন বোর্ডের আইনজীবী বললেন যে না মাই লর্ড, কাউকে পার্টি করা হয়নি, কাউকে না শুনেই পুরো চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। তো এই সময় মহামান্য বিচারপতি বললেন যে দেখুন, 6 ডিসেম্বর ২০২৩ সালের একটি অর্ডার এবং 26 সেপ্টেম্বর ২০২৩ সালের অর্ডার ডিভিশন বেঞ্চের, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন যে ফাইল করা হয়েছিল সেগুলোকে অ্যালাউ করেছিলেন মহামান্য বিচারপতি ডিভিশন বেঞ্চের ফর অ্যাডিশন অফ পার্টি হিসাবে। তো তাদেরকে মূলত অ্যালাউ করা হয়েছিল 7 জুলাই ২০২৩ সালের মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী। তো অ্যাডিশন অফ পার্টি হিসাবে তাদেরকে যদি কিছু না বলতে দেওয়া হয়, তাহলে কিন্তু এই বিষয়ে আবার পরবর্তীতে সমস্যা হতে পারে। তাই অন্তত একটা কাউন্সিলকে শোনা উচিত বলে কিন্তু মহামান্য বিচারপতি মন্তব্য করলেন। তো সেক্ষেত্রে মহামান্য বিচারপতি যেটা বোঝা গেল, যে সমস্ত পার্টিরা ক্যান ফাইল করেছিলেন ইমপ্লিটেড পার্টি হিসাবে, তাদেরকে কিন্তু রিপ্রেজেন্টেটিভ ফরম্যাটে তাদের তাদের বক্তব্য শুনবেন, সেটাই কিন্তু আজকের শুনানির প্রাথমিক অংশ থেকে বোঝা গেল। তো এর পরে মিস্টার দত্ত, লার্নেড বোর্ডের আইনজীবী, তিনি কিন্তু বলতে শুরু করলেন। তো মিস্টার দত্ত বোর্ডের আইনজীবী তিনি প্রথমেই যেটা বললেন যে তিনি লাস্টে বা গতদিনকে যেটা বলেছিলেন করাপশন নিয়ে, তো সেখানে তিনি বললেন যে সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট সেখানে সব কিছু ইনভ্যালিডেটেড করা হয়েছিল করাপশনকে ভিত্তি করে। এবার তিনি সুপ্রিম কোর্টের নীরজ দত্ত কেসের ডিটেলসটা মহামান্য বিচারপতিকে বলছিলেন, এবং সেখানে তিনি এটাই বলছিলেন যে করাপশন নিয়ে বলতে গেলে ডিরেক্ট এভিডেন্স যদি না থাকে তাহলে করাপশন হয়েছে সেটা কিন্তু প্রুভড হবে না। তো এখানে এই কেসে ডিরেক্ট এভিডেন্স নেই, এটাই তিনি কিন্তু বলতে চান। তো মহামান্য বিচারপতি তখন বোর্ডের আইনজীবীকে জিজ্ঞাসা করলেন যে তাহলে ডিরেক্ট এভিডেন্স যদি না থাকে তাহলে করাপশন প্রুভড হবেই না? তখন বোর্ডের আইনজীবী বললেন যে হবে, কিন্তু তার জন্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী কিছু প্যারামিটার আছে। এবার মহামান্য বিচারপতি বললেন যে এই যে করাপশন ওয়ার্ডটি সেটি কি জাজমেন্টে উল্লিখিত হয়েছিল? তখন বোর্ডের আইনজীবী বললেন যে হ্যাঁ, এটি এটি জাজমেন্টে উল্লিখিত হয়েছিল কোনো রকম এভিডেন্স ছাড়াই। মহামান্য বিচারপতি সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টটি বোর্ডের আইনজীবীকে দেখাতে লাগলেন এবং বললেন যে আপনি বলতে পারেন অন দ্য বেসিস অফ পাসিং রিমার্কস ইউ কুড নট হ্যাভ ইন্টারফিয়ার্ড অফ 36,000 পিপল জব। তার মানে এক্ষেত্রে বোর্ডের আইনজীবীকে বলতে চাইলেন মহামান্য বিচারপতি যে
মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি করাপশন নিয়ে বলেছেন তার জাজমেন্ট, এটা ঠিক, কিন্তু সেটাকে পাসিং রিমার্কস হিসাবে বলেছেন, মন্তব্য হিসাবে বলেছেন। এবার আপনারা হয়তো বলতে পারেন যে এই মন্তব্যের উপর ভিত্তি করে 32,000 বা 36,000 চাকরি বাতিল করা যায় না। এখানে জাজমেন্টে যেটি বলা হয়েছে, করাপশন অফ দিস ম্যাগনিটিউড ইজ নেভার নোন ইন দিস স্টেট, এটাই সিঙ্গেল বেঞ্চের বিচারপতির রিমার্ক ছিল। এর ভিত্তিতে মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি আপনারা বলতে পারেন যে কি করে পুরো চাকরিটা বাতিল করে দেওয়া হলো। এবার এখানেও কিন্তু একটা কারণ রয়েছে বলে আজকে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী স্যার বললেন যে এই যে করাপশনটাকে এই ম্যাগনিটিউডে কেন দেখেছেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি, তার কারণ এডুকেশন মিনিস্টার তিনি জেলে গেছিলেন। তো এই বেসিসে কিন্তু রিমার্কস করেছিলেন মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি যে করাপশন হয়েছিল। এরপরে বোর্ডের আইনজীবী তিনি জাজমেন্টের আরও কিছু পয়েন্ট দেখালেন যেখানেও করাপশন নিয়ে বলা হয়েছে। অর্থাৎ বোর্ডের আইনজীবী বললেন যে মাইলর্ড, এখানে রিমার্কস নয়, এখানে অনেক পয়েন্টেই করাপশন নিয়ে বলা হয়েছিল। এবং বোর্ড এটাও বললেন, বোর্ডের আইনজীবী, যে শুধুমাত্র পাসিং রিমার্কস ছিল না, জাজমেন্টের বেসিস ছিল এটাই যে করাপশন হয়েছে। এই জাজমেন্টের ভিত্তিই হলো যেখানে করাপশন হয়েছে সেখানে আইনি ব্যাখ্যা শোনা যাবে না। এরপরে প্যারাগ্রাফ 19 দেখালেন যেখানে বোর্ড কিছু জাজমেন্ট রিলাই করেছিল তাদের সপক্ষে, কিন্তু সিঙ্গেল বেঞ্চের মহামান্য বিচারপতি সেগুলো অ্যাকসেপ্ট করেনি। তো মহামান্য বিচারপতি তখন বোর্ডের আইনজীবীকে প্রশ্ন করলেন যে আপনারা 165 এভিডেন্স অ্যাক্ট এই বিষয়টা নিয়ে বলুন, এই বিষয়টা অ্যাপ্লিকেবল হবে কি হবে না সেটা আমরা শুনতে চাই। তখন এজি অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল বোর্ডের আইনজীবী তিনি আবারও করাপশন নিয়ে কিছু জাজমেন্ট দেখাতে লাগলেন, করাপশনের প্যারামিটার কি হবে এই বলে তিনি অনেক জাজমেন্ট রেফার করতে লাগলেন। মূলত বোর্ডের আইনজীবী প্রচুর জাজমেন্ট দেখাচ্ছিলেন, জাজমেন্টে প্যারাগ্রাফ পড়ছিলেন। তো মহামান্য বিচারপতিও দেখলাম এই বিষয়টা নিয়ে তিনিও বললেন যে জাজমেন্টগুলো আপনি শুধু রেফার করুন, এতটা পড়বেন না, সময় লাগবে তাহলে। কিন্তু বোর্ডের আইনজীবী দেখলাম প্রচুর জাজমেন্ট দেখাচ্ছিলেন। এবং মূলত বোর্ডের আইনজীবী যেটা বলতে চাইলেন করাপশন নিয়ে, যে প্রিজাম্পশন ইজ নট ইটসেলফ এভিডেন্স, অর্থাৎ এক্ষেত্রে কোর্ট প্রিজাম্পশন করতেই পারে যে করাপশন হয়েছে, কিন্তু সেটাকে পার্টি দ্বারা, মানে যারা মামলা করেছেন বা যারা রেসপন্ডেন্ট তাদের দ্বারা প্রুভড অথবা ডিসপ্রুভ করতে হবে মহামান্য বিচারপতিকে। তারপরে মহামান্য বিচারপতি জাজমেন্টে এটা বলতে পারতেন যে করাপশন হয়েছে কি হয়নি। কিন্তু মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি প্রিজাম্পশন করেছিলেন যে করাপশন হয়েছে এবং সেটাকেই তিনি জাজমেন্টে উল্লেখ করেছেন, এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট বোর্ডের আইনজীবী দেখালেন। এবার এক্ষেত্রে সুপ্রিম কোর্টের জাজমেন্টের অনেকগুলো প্যারাগ্রাফ তিনি পড়ছিলেন একটি জাজমেন্টের, এবং সেখানে লাস্ট একটি প্যারাগ্রাফ তিনি পড়লেন যে কিভাবে মানে করাপশন হয়েছে সেটাকে প্রুভ করা যায়, তার জন্য এভিডেন্সকে প্রুভ হতে হবে, কিভাবে ব্রাইব নেওয়া, অফিসাররা যদি ব্রাইব নেয় তাহলে করাপশন হয়, এই বিষয়গুলো আর কি বলছিলেন বোর্ডের আইনজীবী। এবং বোর্ডের আইনজীবী তারপরে বললেন যে করাপশন কোনো ম্যাজিক ওয়ার্ড নয় যে শুধু সেটা বলে সব কিছু নেগেটিভ করে দেওয়া যায়, করাপশনকে প্রুফ হতে হবে এবং তার আইনত পদ্ধতিও আছে যেগুলি অনারেবল সিঙ্গেল বেঞ্চ যথাযথ না মেনে সম্পূর্ণ বাইপাস করে করাপশনকে ভিত্তি করে জাজমেন্ট দিয়েছেন। এখানে যা কনসিকুয়েন্স হয়েছে তা অত্যন্ত সিরিয়াস, এই স্ট্রিক্ট প্রিন্সিপাল অ্যাপ্লাই করেই করাপশনকে প্রুভ করতে হবে, নইলে শুধু করাপশন হয়েছে বলে কোনো জাজমেন্ট দেওয়া ঠিক নয়। ওরাল এবং ডকুমেন্টারি প্রুফ না থাকলে করাপশন হয়েছে বলা যাবে না। এবং সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করে বলে বোর্ডের আইনজীবী বললেন যে করাপশন হয়েছে বলে এখানে শুধুমাত্র অনুমান করা হয়েছে, কোনো প্রুফ এখানে নেই, আইনি পদ্ধতি মেনে করাপশনকে প্রুভড করা হয়নি। এবং এজি অর্থাৎ বোর্ডের আইনজীবী তিনি বললেন যে তাদের মতে কোনো করাপশনই এখানে প্রুভ হচ্ছে না, দেয়ারফর দিস জাজমেন্ট শুড গো, অর্থাৎ এই যে জাজমেন্টটা দেওয়া হয়েছে সিঙ্গেল বেঞ্চ থেকে 32,000 চাকরি বাতিল, সেটাকে যাতে করে সেট অ্যাসাইড করা হয় এই আবেদন তারা রাখলেন। এছাড়াও এজি আরও কিছু জাজমেন্ট সাইটেড করলেন রোভিং ইনকোয়ারি নিয়ে। রোভিং ইনকোয়ারি বলতে গেলে অর্থাৎ মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি যে 165 এভিডেন্স অ্যাক্ট নিজেই প্রয়োগ করেছেন ইন্টারভিউয়ারদের কাছ থেকে তিনি তথ্য নেওয়ার জন্য যে আদৌ অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কিনা, সেই বিষয়ে বোর্ডের আইনজীবীর বক্তব্য যে এই ধরনের ইনকোয়ারি রিট কোর্টের বিচারপতি করতে পারেন না। তো এজি তখন বললেন যে এই কেসে 165 সেকশন অ্যাপ্লাই করা যাবে না। তো লার্নেড সিঙ্গেল বেঞ্চ 165 সেকশন যেটা তিনি এক্সারসাইজ করেছেন, 165 সেকশন অনলি ট্রায়াল কোর্টে এটাকে এক্সারসাইজ করতে করা হয়, এবং প্রসিকিউটর এবং ডিফেন্স যারা রয়েছেন তারা মূলত প্রশ্ন করেন, যদি জাস্টিস মনে করেন যে সেখানে 165 মানে
কোনো প্রশ্ন করেনি প্রসিকিউটর বা ডিফেন্স, তখন কিন্তু জাস্টিস কোনো প্রশ্ন করতে পারেন। কিন্তু সিঙ্গেল বেঞ্চের বিচারপতি এখানে কি করেছেন, তিনি প্রসিকিউটর এবং ডিফেন্সের দুটোই ভূমিকা তিনি নিয়েছেন এবং তিনি নিজেই উইটনেসকে কল করেছেন, তাদেরকে এক্সামিন করেছেন এবং তাদেরকে তিনি নিজেই প্রথম থেকে শেষ অবধি প্রশ্ন করেছেন। তো এই নিয়ে তিনি সিঙ্গেল বেঞ্চের কিছু অর্ডার দেখালেন যে কোর্ট কিভাবে অ্যাক্ট করেছে প্রসিকিউটর হিসাবে সেটাকে প্রমাণ করার জন্য। সেক্ষেত্রে কোর্ট, মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি কোর্টের উইটনেসকে ডেকেছেন, অর্থাৎ যারা ইন্টারভিউয়ার এবং যারা পিটিশনার তাদেরকে ডেকেছেন যে আদৌ অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কিনা, এবং তাদেরকে তিনি প্রেজেন্ট হতে বলেছেন কোর্টে, এবং তাদেরকে তিনি প্রশ্ন করেছেন। এবং এই রিলেটেড 165 রিলেটেড তিনি আবারও কিছু জাজমেন্ট মহামান্য বিচারপতিকে দেখালেন। তো এই সময় মহামান্য বিচারপতি বললেন যে ইউ হ্যাভ এনি অথরিটি দ্যাট 165 ক্যান নট বি অ্যালাউড ইন এ রিট পিটিশন, অর্থাৎ আপনারা কি এটা বলতে পারবেন বা আপনাদের কি কোনো এরকম অথরিটি রয়েছে যে 165 রিট কোর্টে অ্যালাউই করা যাবে না? তখন রাজ্যের এজি অর্থাৎ বোর্ডের আইনজীবী তিনি বললেন যে 165 ইজ নেভার কন্টেমপ্লেটেড ইন এ রিট পিটিশন। রিট পিটিশনে এটা সাজুজ্যভাবে যায় না, এবং রিট কোর্টে 165 অ্যাপ্লাই হয়েছে সেই নিয়ে কোনো জাজমেন্টও তিনি খুঁজে পাননি। তখন মহামান্য বিচারপতি বললেন যে যদি আমার কাছে কিছু বিষয় সন্দেহ লাগে তাহলে 165-এ আমি কাউকে কি কোনো কিছু জিজ্ঞাসা করতে পারি না? তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বললেন যে রিট প্রসিডিংয়ে শুধু এভিডেভিট যে এভিডেন্সগুলো আসে তার উপর ভিত্তি করে রায় হয়। এখানে কোর্ট এভিডেন্স খুঁজে বের করতে পারে না। কিছু ক্ষেত্রে কোনো এক্সেপশনাল সিচুয়েশনে রিট কোর্ট এভিডেন্স চাইতে পারে, কিন্তু সেক্ষেত্রে পার্টিদের এসে এভিডেন্স দিতে হবে, তাদের উইটনেস আনতে হবে। সেক্ষেত্রে কোর্টের বিচারপতি তিনি নিজেই এভিডেন্স কালেক্ট করবেন, এটা হতে পারে না। তখন মহামান্য বিচারপতি প্রশ্ন করলেন যে তাহলে কোর্ট কাউকে ডেকে এভিডেন্স চাইতে পারে না, পার্টিদেরকেই তা দিতে হবে, তাই তো? তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বললেন হ্যাঁ। এবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আবারও সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট দেখাতে লাগলেন যেখানে জাজ প্রসিকিউটরের রোল প্লে করতে পারে না এটাকে এস্টাবলিশ করার জন্য। তারপরে অ্যাডভোকেট জেনারেল বললেন যে যখন সিঙ্গেল বেঞ্চে ট্রায়াল হচ্ছিল তখন জাজ ছাড়া কেউ প্রশ্ন করেনি। তখন মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী বোর্ডের আইনজীবীকে জিজ্ঞাসা করলেন যে আপনিও করেননি কেন? অর্থাৎ আপনারাও তো ক্রস এক্সামিন করতে পারতেন, আপনারা তো রেসপন্ডেন্ট ছিলেন সিঙ্গেল বেঞ্চে, যে যারা ইন্টারভিউয়ার যাদেরকে প্রশ্ন করছিলেন মহামান্য বিচারপতি আপনারাও ক্রস এক্সামিনেশন করতে পারতেন। তখন এজি অর্থাৎ বোর্ডের আইনজীবী বললেন যে না, আমরা কেন করব, কারণ সিঙ্গেল বেঞ্চে তো ট্রায়াল চলতেই পারে না, তাই আমরা পার্টিসিপেট করিনি। এরপরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি এবার বললেন যে কখন এবং কোন পরিস্থিতিতে 165 এভিডেন্স অ্যাক্ট অ্যাপ্লিকেবল করা যায় সেই নিয়ে কিছু জাজমেন্ট তিনি দেখাতে লাগলেন। তো অনারেবল জাস্টিস তিনি প্রশ্ন করলেন যে তিনি বললেন যে সামারাইজ করুন এবার, মানে যে জাজমেন্টগুলো দেখাচ্ছিলেন, প্রচুর জাজমেন্ট দেখাচ্ছিলেন বোর্ডের আইনজীবী, তখন মহামান্য বিচারপতি বললেন যে এগুলো সামারাইজ করে বলুন, আমাদেরকে শেষ করতে হবে। তো রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি শর্ট এন্ড করেই দেখাতে লাগলেন, এবং অ্যাডভোকেট জেনারেল যেটা বলতে চাইলেন যে উইটনেস অর্থাৎ যাদেরকে 165-এ প্রশ্ন করা হবে তাদেরকে কোর্টে প্রডিউস করতে হবে পার্টি দ্বারা। এক্ষেত্রে কোর্ট ইন্ডিপেন্ডেন্টলি উইটনেস চুজ করে ডাকতে পারে না, তখন 165 কিন্তু আর প্রয়োগ করা হবে না। তো এক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে সেটাই হয়েছে, যারা মামলাকারী বা যারা পিটিশনার তারা কখনো উইটনেসকে নিয়ে আসেনি কোর্টে, কোর্টই উইটনেসকে ডেকেছে এবং উইটনেস এসছে এবং কোর্ট নিজেই উইটনেসকে প্রশ্ন করেছে, যেটা 165 অ্যাক্টের পরিপন্থী বলে এক্ষেত্রে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং বোর্ডের আইনজীবী তিনি কিন্তু এই বিষয়টা তুলে ধরলেন। এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এটাও বললেন যে 165 সেকশনে জাজ বিগিনিং টু এন্ড পার্টিসিপেট করতে পারে না। বিভিন্ন জাজমেন্টের প্যারাগ্রাফ তিনি দেখাতে লাগলেন। এরপরে মহামান্য বিচারপতি বললেন যে আপনার কি এবার শেষ হয়েছে? যদি কোনো পয়েন্ট আপনার বাদ গিয়ে থাকে তাহলে রিপ্লাইয়ের সময় আপনি বলবেন। তো রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি বললেন যে না, তার এখনো কিছু পয়েন্ট বাকি রয়েছে। বিশেষ করে অ্যাপটিটিউড টেস্টের পার্টে তিনি বলতে লাগলেন যে লার্নেড সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বলেছিলেন যে কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, অ্যাপটিটিউড টেস্ট হয়েছে সেই নিয়ে অনেক এভিডেন্স ছিল কিন্তু সেটাকে দেখা হয়নি, এমনটাই বললেন বোর্ডের আইনজীবী। এবং লার্নেড সিঙ্গেল বেঞ্চ যেটা বলেছিলেন যে দেয়ার ইজ নো এনগেজমেন্ট লেটার কল্ড ওভার টেলিফোন, অর্থাৎ যাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল, ইন্টারভিউয়ার যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদেরকে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়নি, তাদেরকে টেলিফোনে ডাকা হয়েছিল। তো এক্ষেত্রে এটা নিয়েও কোনো প্লিডিং হয়নি বলে কিন্তু বললেন বোর্ডের আইনজীবী। এবং বোর্ডের আইনজীবী বললেন যে ইন্টারভিউ নেওয়ার জন্য কোনো গাইডলাইন ছিল না, এমনটাও অভিযোগ বলা হয়েছে।
সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে, কিন্তু বোর্ডের আইনজীবীর বক্তব্য যে তাদের কাছে ইন্টারভিউয়ারদের দেওয়া লেটার আছে, অর্থাৎ তারা যে ইন্টারভিউয়ারদের অ্যাপয়েন্টমেন্ট করেছেন তার লেটার তাদের কাছে রয়েছে, তারা সেটা দেননি সিঙ্গেল বেঞ্চের বিচারপতিকে, কারণ কোনো প্লিডিং সেখানে ছিল না। তো মহামান্য বিচারপতি বললেন, এটা আপনারা আর্গুমেন্ট করেননি। তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বললেন যে আমাদের কোনো স্কোপই ছিল না, এটা আর্গুমেন্টে ছিলই না, এটা থাকলে না, ফলে আমরা কিভাবে দেবো এটা। মহামান্য বিচারপতি বললেন যে দেখুন, 6 ফেব্রুয়ারি 2023-এর যে অর্ডার ছিল সেখানে তো আপনারা সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করেননি, ফলে কোর্ট মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মনে করেছিল যে আপনারা যখন চ্যালেঞ্জ করেননি তার মানে অ্যাপটিটিউড টেস্ট হয়নি বা ইন্টারভিউয়ারদেরকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট দেননি। তো এই বিষয়টা মহামান্য সিঙ্গেল বেঞ্চ মনে করেছিল। তখন বোর্ডের আইনজীবী বললেন যে ওরাল আর্গুমেন্ট ছিল না মাই লর্ড, কীভাবে প্রসিডিং হয়েছিল সেটা বলতে চাই। এখানে লর্ডশিপ খুঁজেই পাবেন না যে পিটিশনাররা কি আর্গুমেন্ট করেছেন, পিটিশনারদের আর্গুমেন্টের ভিত্তিতে জাজমেন্ট হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ করলেন বোর্ডের আইনজীবী। তো মহামান্য বিচারপতি বললেন যে জাজ কিছু অবজারভেশন ইন্ট্রিম অর্ডারে দিয়েছিল, সেটা যখন আপনাদের বিরুদ্ধে যাচ্ছিল তখন তা যখন চ্যালেঞ্জ করেননি, জাজ ধরে নিয়েছিল সেগুলো সত্যি। এই সময় বোর্ডের আইনজীবী বললেন যে মাই লর্ড, যেভাবে জাজমেন্ট দেওয়া হয়েছে সেটা কি জাস্টিস ডেলিভার সিস্টেমের জুরিসপ্রুডেন্সের মধ্যে পড়ে। তখন বিচারপতি বললেন যে সিঙ্গেল বেঞ্চের ইন্ট্রিম অর্ডারগুলো চ্যালেঞ্জ করেননি, যখন প্রসিডিং চলছিল তখন কেন চ্যালেঞ্জ করেননি। এই সময় বোর্ডের আইনজীবী বললেন, লর্ডশিপ, যা মামলাকারীরা প্লিডিং করেছিল আমরা তার উত্তর দিয়েছিলাম, কিন্তু জাজমেন্ট এসেছে বিয়ন্ড প্লিডিং, অর্থাৎ আমরা যে চ্যালেঞ্জ করব এমন তো কিছু পাইনি। যখন যা যা প্লিডিং হচ্ছিল আমরা তার উত্তর দিচ্ছিলাম, এবার যখন আমরা দেখলাম জাজমেন্ট এসছে তখন দেখলাম পুরো বিষয়টা অন্যরকম, এমনটাই বোর্ডের আইনজীবী বলতে চাইলেন। তো মহামান্য বিচারপতি বললেন, ঠিক আছে, আপনার কি তাহলে ফিনিশড হয়ে গেছে। তো এই সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বোর্ডের আইনজীবী তিনি বললেন যে লট টু সে, অর্থাৎ তার এখনও অনেক কিছু বলার আছে। তো এই সময় মহামান্য বিচারপতি বললেন যে দেখুন, আগে আপনারা আপনাদের বিরুদ্ধে যারা আছে তাদের বক্তব্যগুলোও শুনুন, তারপরে যদি কিছু বলার থাকে রিপ্লাই বলবেন। এটা তো এমন নয় যে আমরা সমস্ত কিছুকে ক্লোজড করে দিচ্ছি, তা তো নয়, আপনারা বলবেন। তো রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি বললেন যে মাই লর্ড, অ্যাপটিটিউড টেস্ট আমরা যে নট টেকেন বলা হচ্ছে, তো এই বিষয়ে কোনো কিন্তু প্লিডিং ছিল না, এবং যে স্পাইরাল বাইন্ডিংয়ের কথা বলা হচ্ছে যেটা পিটিশনাররাই তৈরি করেছে, সেখানে দেখুন অ্যাপটিটিউড টেস্টের নম্বর কিন্তু দেওয়া রয়েছে। তো সেই পেজ এবার দেখালেন বোর্ডের আইনজীবী, এবং এটা পিটিশনাররাই দিয়েছেন সেটা তিনি বোঝাতে চাইলেন বোর্ডের আইনজীবী। তো এই জায়গায় মহামান্য বিচারপতি বললেন যে অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড ইন্টারভিউ কি সেম দিনে হয়েছিল, সেম ভেন্যুতে। বোর্ডের আইনজীবী বললেন, ইয়েস মাই লর্ড, সেম দিনে সেম ভেন্যুতে হয়েছিল। তো তখন মহামান্য বিচারপতি জিজ্ঞাসা করলেন, যারা ইন্টারভিউ নিয়েছিল তারাই কি এই অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলেন। তখন বোর্ডের আইনজীবী বললেন, হ্যাঁ মাই লর্ড, তারাই নিয়েছিলেন। তো তখন এবার মহামান্য বিচারপতি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বিভিন্ন দিনে অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল না একই দিনে হয়েছিল সমস্ত জেলায়। তখন বোর্ডের আইনজীবী বললেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিফারেন্ট ডেটে এরকম করে হয়েছিল শিডিউল ওয়াইজ, তো সেটা বললেন। এরপরে অ্যাপটিটিউড টেস্ট রিলেটেড যে রুলটা রয়েছে সেই রুলটা দেখানোর চেষ্টা করলেন বোর্ডের আইনজীবী। মহামান্য বিচারপতি এই জায়গায় একটি বিষয় জানতে চাইলেন যে যে এজেন্সি এনগেজ করার কথা বলা হয়েছে সেটা কোন রুলে বলা হয়েছে। তো বোর্ড বললেন যে মাই লর্ড, এজেন্সি শুধু মার্কসকে ট্যাবুলেশন করেছে, আদার্স কোনো কাজ করেনি, অর্থাৎ মার্কস তারা অ্যাডিং করেছে, জাস্ট এইটুকুই। তো মহামান্য বিচারপতি বললেন, আন্ডার হুইচ প্রভিশন, অর্থাৎ তারা কোন প্রভিশনে তারা এনগেজড হয়েছিল। তখন বোর্ডের আইনজীবী বললেন যে এজেন্সি কিছু কাজ করেনি মাই লর্ড, শুধু মার্কস তারা ট্যাবুলেটেড করেছিল। তখন মহামান্য বিচারপতি বললেন যে আউটসাইড এজেন্সি কেন কাজ করলো, কোন নিয়মের বলে, সেটা আপনারা বলুন। বোর্ড বলল, মাই লর্ড, না এজেন্সি শুধু মার্কস অ্যাড করেছে আর কিচ্ছু করেনি। তখন মহামান্য বিচারপতি বলল, কিন্তু কিভাবে তা করতে পারে, উইদাউট এনি প্রভিশন। দেন হোয়াট ইজ পেজ 153 বলে মহামান্য বিচারপতি এবার দেখালেন যে এস বেশু রয় অ্যান্ড কোম্পানি যে ওএমআর তৈরি করেছিল বা এইগুলো তৈরি করেছিল, তাহলে এই যে এজেন্সি তারা কিভাবে কাজ করেছিল আপনাদের সাথে। তো বোর্ডের আইনজীবী বললেন, মাই লর্ড, এগুলো পিটিশনারদের অ্যালিগেশন, তারা সেগুলো বলবে। এবং বোর্ডের আইনজীবী বললেন, মাই লর্ড, এই পয়েন্টটা আমরা পরবর্তীতে ক্ল্যারিফাই করে ডিটেলসে আপনাকে জানাবো। তো মহামান্য বিচারপতি বললেন, ঠিক আছে, এই বিষয়ে জানতে চাই আমরা, এবং আপনারা নির্দিষ্ট করে এই বিষয়টা নিয়ে বলবেন। তো বোর্ডের আইনজীবী এবার গুরুত্বপূর্ণভাবে বললেন যে রুল যেটা রয়েছে অ্যাপটিটিউড টেস্ট রিলেটেড, যে অ্যাপটিটিউড টেস্ট মানে হচ্ছে ন্যাচারাল টিচিং অ্যাবিলিটি অফ এ ক্যান্ডিডেট, এইটা
এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কথা বলা হয়েছে রুল 8 সাব রুল 2-তে। মহামান্য বিচারপতি এখানে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন যে আচ্ছা, তাহলে সিঙ্গেল বেঞ্চের মহামান্য বিচারপতি যেটা বলেছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, তারপরে দেখা যাচ্ছে যে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি আবার বলছেন যে অ্যাপটিটিউড টেস্টে এবং ইন্টারভিউয়ে মার্কস ম্যানিপুলেশন করা হয়েছে। তো এই বিষয়টা কিন্তু সেলফ কন্ট্রাডিক্টরি হচ্ছে, এটাই আপনারা বলতে চাইছেন? তো বোর্ডের আইনজীবীকে প্রশ্ন করলেন, তো বোর্ডের আইনজীবী বললেন ইয়েস মাই লর্ড, আমরা এটাই বলতে চাইছি যে একদিকে তিনি বলছেন যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, অন্যদিকে তিনি বলছেন যে অ্যাপটিটিউড টেস্টের নাম্বারে ম্যানিপুলেশন হয়েছে। তো দুটো তো কন্ট্রাডিক্টরি হচ্ছে, হয় নেওয়া হয়নি, আদারওয়াইজ নেওয়া হয়েছে, দুটোর মধ্যে একটা। তো এবার মহামান্য বিচারপতি বললেন যে আচ্ছা, এই যে সিলেকশন কমিটি এটা কি? তো এইখানে কিন্তু এবার মহামান্য বিচারপতি প্রশ্ন করতে লাগলেন যে সিলেকশন কমিটি কি, তারপরে ইন্টারভিউ বোর্ড কিভাবে গঠিত হয়েছিল, সেই বিষয়গুলো জানতে চাইলেন। তো এই জায়গায় বোর্ডের আইনজীবী ইন্টারভিউ বোর্ডের ব্যাপারটা নিয়ে কিন্তু খুব একটা বলতে পারছিলেন না প্রথম দিকে, যে ইন্টারভিউ বোর্ড কিভাবে গঠন করা মানে হয়েছিল, কতজন সদস্য থাকবে, কার পাওয়ারের দ্বারা ইন্টারভিউ বোর্ড গঠন করা হয়েছিল। তো এই সময় ফিরদৌস শামীম তিনি ছিলেন আইনজীবী, তিনি রুল 7-এ বললেন যে ডিপিএসসি ওয়াইজ সিলেকশন কমিটি তৈরি করার কথা বলা হয়েছিল এবং তার ভ্যালিডিটি ছিল 2 ইয়ার। এবং রুল 8-এ যে বলা হয়েছিল যে এই যে সিলেকশন কমিটি তারা ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য ডাকবেন এবং ইন্টারভিউ তারপরে নেওয়া হবে এই বিষয়টা। এই সময় বোর্ডের আইনজীবী বললেন যে মাই লর্ড, 23 সেপ্টেম্বর 2016 সালে যে রুলটা সেটি অ্যামেন্ড হয়েছিল। এবারে এই অ্যামেন্ডেড রুলে রুল 7-এ যেখানে একটা সিলেকশন কমিটি গঠন করার বলা হয়েছিল, সেখানে একটা সাব রুল অ্যাড করা হয়েছিল যে সিলেকশন কমিটির সাথে সাব কমিটিও অ্যাড করা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে এই বিষয়টা। তো মহামান্য বিচারপতির এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বোর্ডের আইনজীবীর কাছে, যে মহামান্য বিচারপতি বললেন যে দেখুন, এখানে যে রুলটা আপনারা অ্যামেন্ড করেছেন সেখানে তো এটা আপনারা বলেছেন যে কমিটিকে পাওয়ার দেওয়া হলো তারা সাব কমিটি অ্যাড করতে পারবে, কিন্তু ইন্টারভিউ বোর্ডের ব্যাপারে তো কিছু বলা হচ্ছে না। তাহলে এই সাব কমিটি যদি ইন্টারভিউ নেয় তাহলে বিষয়টি তো আরো জটিল হয়ে যাবে। তো আপনারা এই জায়গায় পরিষ্কার করে বলুন যে সিলেকশন কমিটি এর মেম্বার কারা কারা ছিল, কোন কোন রুলের দ্বারা সিলেকশন কমিটি গঠিত হয়েছিল, এবং এই যে ইন্টারভিউ বোর্ড সেটা কারা গঠন করেছিল, কাদের পাওয়ারে গঠন হবে এবং সেখানে সদস্য কারা কারা থাকবে, এই পুরো বিষয়টা আপনারা ডিটেলসে বলুন। তো বোর্ডের আইনজীবী একটু বলার চেষ্টা করলেন, তো মহামান্য বিচারপতি তখন বললেন যে ঠিক আছে, আপনারা ইনস্ট্রাকশন নিয়ে এই বিষয়টা ডিটেলসে আমাদেরকে বলবেন। তো এরপরে প্যানেল পাবলিশড হওয়ার বিষয়ে মহামান্য বিচারপতি জিজ্ঞাসা করলেন যে প্যানেল কি পাবলিশ করা হয়েছিল? তো বোর্ডের আইনজীবী বললেন যে মাই লর্ড, ডিপিএসসি ওয়াইজ প্যানেল পাবলিশড হয়েছিল এবং অ্যাপটিটিউড টেস্টও নেওয়া হয়েছিল। এছাড়াও বোর্ডের আইনজীবী আরও বললেন যে মাই লর্ড, আমরা আরও কিছু বিষয় বলতে চাই, যেমন ডিলে অফ রিট পিটিশন, অর্থাৎ এই যে রিট পিটিশনটা ফাইল করা হয়েছিল সেটা অনেক দেরিতে ফাইল করা হয়েছিল, এবং এই যে বাকি দুটো বিষয় এজেন্সি অ্যাপয়েন্টমেন্ট এবং ইন্টারভিউ বোর্ড এবং এই যে সিলেকশন কমিটি, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে পরবর্তীতে ক্ল্যারিফাই হয়ে বলবো। এবং এই যে এই 2016 সালের প্যানেল, সেই প্যানেলে কিন্তু আগেও অনেক মামলা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু মহামান্য বিচারপতি অন্যান্য বিচারপতিরা তারা এই প্যানেলটিকে ইন্টারফেয়ার করেননি, এটাও কিন্তু বোর্ডের আইনজীবী বললেন। তো এই সময় মহামান্য বিচারপতি কিছু ক্যানের উত্তর বোর্ডের কাছে চাইলেন, সেই উত্তরগুলো বোর্ডকে দিতে বললেন যে এই উত্তরগুলো আপনারা পরবর্তী দিনে দেবেন। তো এরপরে বোর্ডের আইনজীবী তারা আরও কিছু গুরুত্বপূর্ণভাবে বিষয় তুলে ধরলেন, যেমন তারা বললেন যে রিট পিটিশনটা অ্যামেন্ডেড হয়নি, এই পয়েন্টটা তারা তুলে ধরলেন, এবং এই যে মামলাটি সেটি মহামান্য বিচারপতি সিঙ্গেল বেঞ্চের বিচারপতি খুব দ্রুততার সাথে মামলাটিকে মানে জাজমেন্ট দিয়েছেন। 2 ডিসেম্বর 2022 থেকে 11 মে 2023-এর মধ্যে 15 বার শুনানি হয়েছে এবং তার মধ্যেই জাজমেন্ট দেওয়া হয়েছে এবং 12 মে জাজমেন্ট দেওয়া হয়েছে, এমনটাই বললেন। এবং এবার সিঙ্গেল বেঞ্চের কিছু কিছু অর্ডার দেখিয়ে বোর্ডের আইনজীবীরা নানান প্রশ্ন তুলছিলেন, বোর্ডের আইনজীবী মূলত, যে এই অর্ডারটি মানে কোনো অর্ডারে বোর্ডকে হয়তো মানে সাপ্লিমেন্টারি এফিডেভিট দিতে অ্যালাউ করা হয়নি, আবার কোথাও পিটিশনারদের বক্তব্য শেষ হওয়ার পরেও তাদেরকে অ্যালাউ করা হয়েছে সাপ্লিমেন্টারি এফিডেভিট দিতে। তো এই বিষয়গুলো নানান বক্তব্য তারা তুলে ধরলেন। তো এই জায়গায় মহামান্য বিচারপতি আবারও বললেন যে দেখুন, আপনারা চ্যালেঞ্জ করেননি কেন এই বিষয়গুলো? তাহলে তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বললেন যে সেটা পসিবল ছিল না, তার কারণ প্রপার প্রসিডিং মানে হয়নি নাকি, এবং তাদের বিরুদ্ধে যে অর্ডার মানে গেছিল সেগুলোকে চ্যালেঞ্জ করার মতো তাদের মানে ছিল না আর কি, সেই সময়টা ছিল না, তার জন্য তারা করতে পারেননি, এমনটাই তারা বললেন। এবার এই জায়গায় একটি গুরুত্বপূর্ণ বিষয় বললেন বোর্ডের আইনজীবী, যে প্যানেল এক্সপায়ারের পার্টটা নিয়ে কিন্তু কিছু জাজমেন্ট দেখালেন,
যে প্যানেল এক্সপায়ারের পরে মামলা হলে কিন্তু সেই মামলাগুলো মানে টেকেনি। যেমন উদাহরণ হিসেবে 2020 সালে 3929 যে মামলাটি, আলী হোসেন মণ্ডল এই মামলাটিকে রেফার করলেন। এবং এছাড়াও আরও একটি মামলা 2016 সালের প্যানেল রিলেটেড, তো সেই মামলাটিকেও রেফার করলেন। এবং এক্ষেত্রে যেটা বোর্ডের আইনজীবী বললেন যে 2016 সালের প্যানেলটি পাবলিশড হয়েছিল জানুয়ারি 2017-তে এবং সেটি এক্সপায়ার করেছে ফেব্রুয়ারি 2018-তে, এবং রিট পিটিশনগুলো ফাইল হয়েছে 2022 সালে আফটার এক্সপায়ারি অফ প্যানেল। অতএব সেই আফটার এক্সপায়ারি অফ প্যানেলে কিন্তু রিট পিটিশনগুলো মানে দাঁড়াতে পারে না, এমনটাও কিন্তু বোর্ডের আইনজীবীর অভিযোগ। তো এইভাবে কিন্তু মোটামুটিভাবে আজকের হিয়ারিং শেষ হলো। আমি যতটা পারলাম আপনাদেরকে বললাম হিয়ারিংয়ের বিষয়বস্তুটা। এবার মহামান্য বিচারপতি এর পরবর্তীতে কারা কারা হিয়ারিং করবেন সেই বিষয়ে জানতে চাইলেন। তো সেখানে নানান আইনজীবী নানান বক্তব্য রাখলেন। সবশেষে মহামান্য বিচারপতি বললেন যে ঠিক আছে, রিপ্রেজেন্টেটিভ ফরম্যাটে এরপরে যারা অ্যাপেলেন্টস রয়েছেন তাদের আইনজীবীদেরকে 2 দিন সময় দেওয়া হবে, তারা সেই 2 দিন বলবেন। পরবর্তী মামলার দিন যতটা সম্ভব রাখা হলো আমরা শুনলাম 23শে জুন দুপুর 2টোর সময়। 23শে জুন শুনানি শেষ না হলে 24শে জুনও শুনানিতে রাখা হবে এবং সেই দিনেও দুপুর 2টোর সময় শুনানির জন্য রাখা থাকবে। মূলত 23-24 দুপুর 2টোর সময় শুনানি রাখা হয়েছে এবং সেই দিনকে মূলত অ্যাপেলেন্টসরা অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন তাদের আইনজীবীরা বলবেন রিপ্রেজেন্টেটিভ ফরম্যাটে। সবাই বলতে পারবেন না, তবে মোটামুটিভাবে আইনজীবীরা বলবেন। এবার এর পরে শুনানি করানো হবে যারা মূল মামলাকারী তাদেরকে, এবং তাদের শুনানি শেষ হলে বোর্ডের কিছু রিপ্লাই থাকবে, বোর্ড দেবে, এবং আরও অন্যান্য কারোর যদি কোনো রিপ্লাই থাকে তারা দেবে। এবং মূল মামলাকারীদের পাশাপাশি যারা ক্যান ফাইল করে যুক্ত হয়েছেন তাদেরকেও কিন্তু তাদের সম্ভবত একজনকেও হয়তো বলতে দেওয়া হবে, এমনটাও বিচারপতি আজকে জানালেন। তো আজকের হিয়ারিংটা মোটামুটি এরকমভাবে শেষ হলো। তো আমি ডিটেলসে যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।